আচ্ছা, শুরু করছি তাহলে। কারণ আমরা গত ক্লাস পর্যন্ত আমরা আমাদের এই পদার্থের গঠনের, পরমাণুর গঠনের আমরা রাদারফোর্ডের মডেলটা আমরা দেখেছিলাম, তাই না? মনে আছে ওটা? রাদারফোর্ড কীভাবে সেই মডেলটা বুঝতে পারলেন বা আবিষ্কার করলেন? একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে, তাই না? কি এক্সপেরিমেন্ট ছিল এটা, মনে আছে? একটা ইয়ার ভিতরে গ্যাস আবদ্ধ করে। না, নো নো, এটা হচ্ছে জে জে থমসনের। জে জে থমসন রাদারফোর্ড কি করছিল? মনে আছে? ওটার ভিত্তিতে কিছু একটা করছিল, সেটা হচ্ছে যে এগুলো বইয়ের বাইরের কথা অবশ্য। তাও আমি কিন্তু বইয়ের বাইরের কিছু কথা বলতে চাচ্ছি, শুনবে তো নাকি? হ্যাঁ, তাও এটা কারণ হচ্ছে এটা চিন্তা করতে হবে বাসায় গিয়ে। প্রথমটা মনে আসতেছে, দ্বিতীয়টা হচ্ছে এটা হচ্ছে আলফা কণা দিয়ে কোনো পদার্থকে আঘাত করে আঘাত করার পরীক্ষা, ঠিক আছে? ওই যে মাঝখান দিয়ে জানি এটাকে বলে আলফা পার্টিকেল বম্বার্ডমেন্ট এক্সপেরিমেন্ট, এটাকে বলা হয়, ঠিক আছে? সোনার একটা পাতকে আলফা কণা দিয়ে আঘাত করে পিছনে ফটোগ্রাফিক প্লেটের স্পট দেখে সে ধারণা করলেন যে কি সমস্ত ধনাত্মক চার্জগুলো পরমাণুর কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে এবং সেগুলোকে তিনি প্রোটন নাম দিলেন, ঠিক আছে? ওকে, এবার তার মানে রাদারফোর্ডের মডেল অনুসারে আমরা কি পেলাম, যে পরমাণুর কেন্দ্রে থাকে সব ধনাত্মক চার্জগুলো একসাথে, আর বাইরে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে সূর্যের চারপাশে যেভাবে পৃথিবী ঘুরে ঠিক সেভাবে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। ইলেকট্রনগুলো ঘুরতে হবে কেন? যে কারণ হচ্ছে যে ওরা যদি না ঘুরে তাহলে সরাসরি সাঁই করে পড়ে যাবে আকর্ষণে। এটা একমাত্র ঘুরে ঘুরে স্থিতিশীলতা মানে ওই জায়গায় থাকতে পারবে, তাই না? আচ্ছা, এখানে একটা প্রশ্ন বিজ্ঞানীদের মনে তখন আসলো, অনেকগুলো প্রশ্ন আসলো, তার মধ্যে একটা হচ্ছে যে প্রথমে এই যে কেন্দ্রে যে ধনাত্মক চার্জগুলো একত্রিত আছে, প্রোটনগুলো, ঠিক আছে? তখনও কিন্তু প্রোটনের ভর ইত্যাদি বা সব কিছু তখনও খুব ভালো করে বের করা যায়নি, আস্তে আস্তে বের হবে আর কি। তো এই প্রোটনগুলো তো সবগুলো ধনাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে আমরা জানি যে স্থির তড়িতের ধর্ম থেকে আমরা জানি যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে সমধর্মী প্রোটনগুলো তো একত্রে থাকার কথা ছিল না, ওরা তো ছিটকে দূরে চলে যাওয়ার কথা। তাহলে এখান থেকে একটা আন্দাজ বিজ্ঞানীদের আসছিল যে তাহলে কি ওই কেন্দ্রের মধ্যে আরও কিছু আছে যারা আসলে ওই ধনাত্মক চার্জ বিশিষ্ট কণাগুলোকে একত্রিত করে রাখছে, তাদের মধ্যে যে পরস্পর যে বিকর্ষণ বল তার থেকে অনেক বেশি শক্তিশালী একটা বল দিয়ে তাদেরকে ধরে রাখছে। তার মানে নিউক্লিয়াসের মধ্যে হয়তো আরও কিছু আছে, নট অনলি ধনাত্মক চার্জ, তাই না? পরবর্তীতে বিজ্ঞানী চ্যাডউইক লিখছে আর কি, বিজ্ঞানী চ্যাডউইক ওই আবার তেজস্ক্রিয় পদার্থ দিয়ে আঘাত করে ভরবেগের সংরক্ষণ বিধি পড়ছি না আমরা ফার্স্ট চ্যাপ্টারে, প্রথম চ্যাপ্টারে, মনে আছে কিছু? যাই হোক, আমি অত ডিটেলে যাবো না এখন। আঘাতের পূর্বে মোট ভরবেগ আর আঘাতের পরে মোট ভরবেগ হিসাব করে দেখছেন যে আঘাতের পরে মোট ভরবেগ একটু কম, তাহলে ওটা কোথায় গেল? আর বাকি ভরবেগ তো সংরক্ষিত থাকার কথা। তাহলে নিশ্চয়ই পরমাণুর মধ্যে আরেকটা কণা আছে যেটা আমরা জানি না, সেই কণার ভরবেগ হিসাবে, সেই কণাটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি, আমরা পাচ্ছি না, কাজে সেই কণার ভরবেগটাও কিন্তু আমরা হিসাব করতে পারিনি, তাই না? মানে আঘাত করার পর তো পরমাণু ভেঙে গেছে, ভাঙার পর শুধু প্রোটনের ভরবেগগুলো হিসাব করা হয়েছে। তাহলে প্রোটনের ভরবেগগুলো হিসাব করার পর দেখা যাচ্ছে যে কি পূর্বের ভরবেগের চাইতে, মানে সংঘর্ষের পূর্বের ভরবেগের চাইতে সংঘর্ষের পরের ভরবেগ কিছুটা কম। তাহলে বাকি ভরবেগ, অথচ ভরবেগ সংরক্ষিত থাকতে হবে, তাহলে বাকি ভরবেগগুলো নিশ্চয়ই অন্য কোনো কণার ভরবেগ। কি বুঝতেছে আমার কথা? তাহলে দেখো বিজ্ঞানীরা কিভাবে কণাগুলোকে আবিষ্কার করছে। কিন্তু এত ছোট ছোট ভরবেগ কিভাবে না, তাহলে উনি ধারণা করলেন যে বাকি ভরবেগ, সাপোজ ধরো এখানে ভরবেগ হচ্ছে 30, এরপরে হচ্ছে 28, তাহলে বাকি দুই ভরবেগ নিশ্চয়ই অন্য কোনো কণার। তাহলে সেই কণাগুলোর নাম দিলেন নিউট্রন। দেখো, বুঝতে পারছো নিউট্রন কেন? কারণ চ্যাডউইক ধারণা করলেন যে এরা চার্জবিহীন হতে হবে,
কারণ দেখো আগে থেকেই তো বিজ্ঞানীদের একটা সন্দেহ ছিল যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জগুলো একত্রিত হয়ে আছে কি করে, পরস্পর বিকর্ষণ করে দূরে সরে যাওয়ার কথা না? তাহলে ওখানে নিশ্চয়ই আরও কোনো কণা আছে। এই যে সেডুইকের সে এক্সপেরিমেন্ট থেকে দেখা গেল যে ভরবেগের যে ঘাটতি, সেই ঘাটতিটা পূরণ করে দিবে ওই কণাগুলোর ভরবেগ, তাই না? আর কণাগুলো যদি চার্জযুক্ত হয় তাহলে তো তারা প্রোটনগুলোকে পরস্পরকে ধরে রাখতে পারবে না। কি বুঝতে পারছো? কণাগুলো যদি ধনাত্মক চার্জ বিশিষ্ট হয় তাহলে তো প্রোটনের সঙ্গে মিলে আরও বেশি দূরে ছড়িয়ে যাওয়ার কথা নাকি? আর যদি ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয় তাহলে তো প্রোটন আর ওই কণাগুলো পরস্পর নিষ্ক্রিয় হয়ে যাবে। তখন তো ইলেকট্রন, বাইরের ইলেকট্রনের চার্জগুলো বাড়তে থেকে যাবে। অথচ পরমাণু কিন্তু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ। প্রোটন আর নিউট্রন পরস্পর কিন্তু প্রোটন আর ইলেকট্রনের চার্জ কিন্তু পরস্পর নিরপেক্ষ হয়ে যাচ্ছে কাছাকাছি করে। তাহলে বাড়তি যে কণাগুলো সেগুলো চার্জ নিরপেক্ষ হতে হবে, তাই না? তাদের তাদের যদি চার্জ থাকে তাহলে কিন্তু পরমাণু কিন্তু আর সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ হতে পারছে না। তুমি আমার কথা বুঝতে পারছো? লজিক বুঝতে পারছো না? বুঝছো না বলো। তাহলে সেডুইক বললেন যে ওই কণাগুলো চার্জ নিরপেক্ষ হতে হবে, তাহলে নিউট্রাল মানে নিরপেক্ষ, সেখান থেকে নাম দিলেন নিউট্রন। আর প্রোটন মানে কি? প্রোটো মানে আদি, প্রোটো মানে প্রধান বা আদি। তাহলে রাদারফোর্ড ধারণা করলেন যে প্রোটনগুলো হচ্ছে প্রধান কণা, যেহেতু ওগুলো কেন্দ্রে থাকে, ওগুলো সব কিছুকে নিয়ন্ত্রণ করে ইত্যাদি। এরকম ধারণা থেকে নামটা আসছে প্রোটন, ঠিক আছে? আর ইলেকট্রন নামটা আসছে কীভাবে? ইলেকট্রিসিটি থেকে, যেহেতু তাদের ঋণাত্মক চার্জ, মানে পরমাণুর ভিতর প্রথম চার্জ আছে, প্রথম জানলো যে থমসন, এই জন্য এটার নাম দিচ্ছেন ইলেকট্রিসিটি থেকে নাম দিচ্ছেন ইলেকট্রন। আর এই কণাগুলো নিউট্রাল থাকতে হবে, চার্জ নিরপেক্ষ থাকতে হবে, চার্জ নিউট্রাল থাকতে হবে, এই জন্য এগুলোর নাম দিচ্ছেন নিউট্রন, ঠিক আছে? পরবর্তীতে বিজ্ঞানীরা, যেমন বিজ্ঞানী মিলিকান আরেকজনের নাম বলি, তিনি এক্সপেরিমেন্ট করে ইলেকট্রনের চার্জ নির্ণয় করলেন। অনেকগুলো ইনফরমেশন বলছে, সবগুলো মনে থাকবে না, সব কিছু মনে থাকার দরকারও অবশ্য নেই। যেমন তোমার বইতে এগুলো সংক্ষেপে দিচ্ছে, এটা যেন এগুলো আকাশ থেকে পেয়েছে। তা আমি একটু ইলাবোরেটলি বলছি যে বিজ্ঞানীরা আসলে এগুলো আকাশ থেকে পান না, ওনারা এক্সপেরিমেন্ট করে তার ফলাফলগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে দেখছেন যে কণিকাগুলো এরকম হতে হবে, তাই তো? আচ্ছা, মনে আছে গত ক্লাসে বলছিলাম যে থমসন ইলেকট্রনের চার্জ বাই ভর এটার মান নির্ণয় করেছিলেন বিচ্যুতি থেকে, হয়তো মনে নাই তোমার, হালকা হালকা। মিলিকান কি করেছেন? আরেকটা এক্সপেরিমেন্ট করে, এটাকে, এই এক্সপেরিমেন্টটা খুব বিখ্যাত, এটাকে অয়েল মানে তেল, অয়েল ড্রপ, তেলের ফোঁটা, অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট বলা হয়। সেই এক্সপেরিমেন্টটা বর্ণনা করার এখন সুযোগ নেই। সেই এক্সপেরিমেন্টটা খুব মজা। সেখানে একটা তোলবিন্দুকে এভাবে ঝুলিয়ে রাখা হবে, তোলবিন্দু মহাকর্ষের কারণে, অভিকর্ষের কারণে নিচে পড়ে যাওয়ার কথা, কিন্তু বাইরে এমন একটা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করবে, ওই তড়িৎ ক্ষেত্র কি করবে? তাকে উপর দিকে বল প্রয়োগ করবে। অভিকর্ষ বল আর এই ঊর্ধ্বমুখী বল যখন সমান হয়ে যাবে, আচ্ছা, মানে মাঝখানে হ্যাঁ ভাসবে, তাহলে তড়িৎ ক্ষেত্র বাড়িয়ে দেখলেন কখন সে ভাষা শুরু করতেছে, এবার এটা সমান এটা, সেই ধরনের ইকুয়েশন থেকে ইলেকট্রনের চার্জ নির্ণয় করলেন মিলিকান, ঠিক আছে? যে থমসন নির্ণয় করেছিলেন ইলেকট্রনের চার্জ বাই ভর, তারপর মিলিকান নির্ণয় করলেন ইলেকট্রনের চার্জ। তাহলে এই দুটার সাহায্যে ইলেকট্রনের ভরও বেরিয়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে? তাহলে ইলেকট্রনের চার্জ কত? কণাগুলো সম্পর্কে আমরা একটু, কণাগুলোর বর্ণনা বোঝাই আমরা একটু। চার্জের আন্তর্জাতিক একক হচ্ছে কুলম্ব, আরেকজন বিজ্ঞানীর নামে, ঠিক আছে? তাহলে এর ভর কত? ভরটা আমার কিন্তু মনে নেই, একটু দেখো। আমার কিন্তু সমস্ত এই ডাটাগুলো মনে থাকবে না। 9.109 ইন্টু 10⁻31 সম্ভবত কেজি, বেশি না কম? 10⁻31 কথাটা বুঝো? এই মানে হচ্ছে, হ্যাঁ, মানে হচ্ছে যে 9.109 কে একের পর 31টা শূন্য এই বিশাল সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা মানে ভরটা কল্পনাতীত রকম কম। দাড়িপাল্লা দিয়ে কোনোদিন এই ভরটা মাপতে পারবো না আমরা, এত কম যে, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ, দাড়িপাল্লা দিয়ে এটা মাপতে পারবো না কেন? দেখি বলো তো। তো কি হচ্ছে? তার তো একটা ভর আছে, সে অভিকর্ষের কারণে সামান্য হলেও কি নিচের দিকে বল পাচ্ছে না?
পাইলে ওটা এতই যে নিউটন ল কি বলছে? বল দিলেই ভরবেগের পরিবর্তন হবে। হ্যাঁ, এবার বলো কেন হচ্ছে, কেন আমি মাপতে পারবো না? ওরা এগুলো তো বইয়ে ইনফরমেশন হিসেবে লেখা আছে, আমরা অ্যানালাইসিস করি। তাহলে নিউটন ল এর কথাগুলো পুরোটা হয়তো মনে নেই। একটা কথা বলছিলাম, মনে আছে কিনা দেখো, প্রান্তিক বল। সেটাই তো আমি তো সেটাই বলতেছি মানে দাড়িপাল্লার উপর যে ইলেকট্রনটা রেখেছি, ইলেকট্রনটা দাড়িপাল্লাকে বল দিচ্ছে, তো সেই বলটা এত কম যে সেটা দাড়িপাল্লার প্রান্তিক বলের চেয়ে কম। সেটা দাড়িপাল্লার ভর বেগে শুধু পরিবর্তন করতে পারছে, চেষ্টা করছে, পারছে না আদৌ। যেমন একটা পৃথিবী, এই পৃথিবী ধরো, পৃথিবী আমি লাফ দিয়ে জোরে পৃথিবীকে আঘাত করলাম, পৃথিবী কি একটু সরে যাবে? নিউটন সূত্র অনুসারে হবে না। কেন? প্রান্তিক বলের চেয়ে অনেক অনেক কম। সো এই শুধু ইলেকট্রন না, সামনে প্রোটন কিন্তু ইলেকট্রনের থেকে অনেক ভারী। প্রোটনের ভর নির্ণয় করে দেখা গেল যে প্রোটন ইলেকট্রনের তুলনায় প্রায় 2000 গুণ, মানে কত জানি 1837 গুণ ভারী। চিন্তা করে দেখো, প্রায় 2000 গুণ ভারী। তারপরও সেই প্রোটনও দাড়িপাল্লায় বসাবে, ঠিক আছে? প্রান্তিক বলের চেয়ে অনেক কম বল প্রয়োগ করবে, দাড়িপাল্লা টেরও পাবে না, ঠিক আছে? এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তিনটাই ভর এত এত নগণ্য, অথচ তাদের মধ্যে আবার তুলনা আছে। ইলেকট্রনের ভরের থেকে কিন্তু প্রোটনের ভর প্রায় 1837 গুণ বেশি, ঠিক আছে? বা 36 গুণ বলতে, দেখো তো বইয়ে কি লেখা আছে। বইয়ে কত ভারী ছেড়ে দাও আচ্ছা, এখন দেখো, এই যে তোমার এত কম ভর, এই যে ইলেকট্রনের ভর বা প্রোটনের ভরও অত্যন্ত কম হবে এগুলো। তাহলে এই সমস্ত ভরগুলো, এই এত নগণ্য ভরগুলোকে কেজিতে মাপলে আসলে কোনো একটা ভালো সিদ্ধান্তে আসা মুশকিল হবে। তাহলে এগুলোকে একটু বড় সংখ্যায় প্রকাশ করতে গেলে আরও অনেক ক্ষুদ্র একককে, ক্ষুদ্র কেজিকে একক ধরতে হবে, তাই না? নতুন এদের ভর মাপার জন্য ভরের নতুন একক দিতে হবে। সেই একককে বলা হয় AMU একক, বা সংক্ষেপে ইউ এককও বলে। AMU মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, আণবিক ভর একক, সংক্ষেপে AMU বা সংক্ষেপে শুধু ইউ বলে, ঠিক আছে? তাহলে 1 ইউ কত এটা আগে জানতে হবে। সামথিং কেজিকে, সামথিং ক্ষুদ্র কেজিকে 1 ইউ ধরা হবে, তাই না? তার তুলনায় এটা কত গুণ সেটা দেখা হবে। AMU বা 1 ইউ হচ্ছে একটা কার্বন পরমাণুর ভরের 12 ভাগের 1 ভাগ। কি বুঝতে পারছো? একটা কার্বন পরমাণুতে আমরা দেখবো, কার্বন পরমাণুর নিউক্লিয়াস, মানে কেন্দ্রটাকে নিউক্লিয়াস বলে। রাদারফোর্ড পরমাণুর কেন্দ্রকে নিউক্লিয়াস নাম দিচ্ছিলেন। পরমাণুর কেন্দ্রে, কার্বন পরমাণুর কেন্দ্রে 6টা প্রোটন আছে আর 6টা নিউট্রন আছে, আর বাইরে 6টা ইলেকট্রন আছে বিভিন্ন শক্তি স্তর, এখন বলছি না, কক্ষপথে রাদারফোর্ড পর্যায়ে আছি আমরা। তাহলে কেন্দ্রে কয়টা আছে? 6টা 12টা কণা আছে, কি ঠিক আছে? তাহলে প্রত্যেকটা কণার গড় ভর কত? তাহলে কার্বন পরমাণুর ভর যত, তাকে 12 দিয়ে ভাগ করলে আমরা কার্বন পরমাণুর কেন্দ্রে প্রত্যেকটা কণার গড় ভর পেয়ে যাব। বুঝতেছো না? কঠিন লাগছে? কার্বন পরমাণুর কেন্দ্রে 6টা প্রোটন আছে, 6টা নিউট্রন আছে। এই কণাগুলোর মোট ভর যোগ করলে, সে যোগ করে তাকে 12 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? হ্যাঁ, মান তো অবশ্যই পাবো। সেটা কি প্রকাশ করবে? সেটা কার্বন পরমাণুর ভিতরে যে নিউক্লিয়ন কাকে বলে? নিউক্লিয়াসের ভিতর যে কণাগুলো থাকে তাদেরকে সংক্ষেপে নিউক্লিয়ন বলা হয়। যেমন প্রোটন একটা নিউক্লিয়ন, আবার নিউট্রনও আরেকটা নিউক্লিয়ন, তাই না? তাহলে কার্বন পরমাণুর কেন্দ্রে মোট যতগুলো কণা আছে তাদের ভর যোগ করে যদি 12 দিয়ে ভাগ করি, তাহলে গড় পাবো না? গড় নিউক্লিয়ন ভর পাবো, মানে কার্বন পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়নগুলোর গড় ভর পাবো। সেটাকেই 1 ইউ, যত কেজি ওটাকে 1 ইউ বা 1 AMU বলা হবে। কি বুঝতে পারছো? কত সেটা? 1 AMU সমান কত কেজি আছে? একটু যখন বের করতে বসি। আচ্ছা, তাহলে আমরা এই 1 AMU ভরটা কত কেজি সেটা আমরা বের করে দেখি আগে, তারপর বইয়ের তথ্যের সাথে মিলাই দেখি আমাদের বের করাটা ঠিক আছে কিনা, তাই তো? তার আগে এদিকে দেখতে হবে, তার আগে ইলেকট্রনের ইনফরমেশনের পাশাপাশি প্রোটনের ইনফরমেশনগুলো আমাদের জানতে হবে।
একটা প্রোটনের চার্জ একটা ইলেকট্রনের চার্জের সমান, শুধু ধনাত্মক চার্জ বিশিষ্ট। একটা প্রোটনের চার্জ হচ্ছে জাস্ট 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। ঠিক আছে, এর ভর কত? ইলেকট্রনের ভরের প্রায় 1800 কত গুণ? 37 গুণ। তাহলে এখানে ভরটা দেওয়া আছে প্রোটনের কত কেজি বলো আমাকে? 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি। ঠিক আছে, ওকে। একইভাবে একটা নিউট্রন কণা, তার কোনো চার্জ নাই, চার্জ শূন্য, তার ভরটাও বের করেছে মানুষ। নিউট্রনের ভরকে n দিয়ে প্রকাশ করা হয়। তো কত? 1.675 জাস্ট একটু বেশি, প্রোটন থেকে সামান্য বেশি। তার মানে নিউট্রনের ভর প্রোটন থেকে অত্যন্ত অল্প পরিমাণ বেশি। ওইটা একই, তাই না? ইন্টু 10 টু দি -27 কেজি। ওকে, এবার দেখি আমরা এক ইউ সমান কত কেজি এটা বের করার চেষ্টা করি। ওকে, নাও 1 ইউ, এটা হচ্ছে কার্বন পরমাণুতে মোট কার্বন পরমাণুর নিউক্লিয়াসে মোট এই কণাগুলোর ভরের 12/1 তাহলে নিচে 12, ঠিক আছে। উপরে হচ্ছে 6টা প্রোটন, না 6 ইন্টু প্রোটনের ভর 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 প্লাস 6টা নিউট্রন ইন্টু 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার এই -19 না, তো এটা দেখো, এটা না দিব, আমি চার্জটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার -27, আর এটা হচ্ছে 10 টু দি -27। হিসাব করতে পারবে ক্যালকুলেটারে? দেখো কত আসতেছে। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলাম, তার আগে একটু সহজ করে নিলাম, এটাকে কমন নিয়ে এরকম করলাম। তারপর দেখলাম যে এটা এক ইউ বা এক ইউ হচ্ছে 1.674 ইন্টু 10 টু দি -27 কেজি। এবার দেখি এখানে কিন্তু এটা লেখা আছে কত কেজি, সেটা আমাদের ক্যালকুলেটেড ডাটার সাথে এটা মিলছে কিনা দেখি, পরে থাকবে। তাহলে এটা প্রথমে যেহেতু ইনফরমেশনটা নেই, এখানে দেখা যাচ্ছে যে 1 ইউ হচ্ছে 1.661 ইন্টু 10 টু দি -27 কেজি, অথচ আমাদের আসছে 1.67, একটু বেশি আসছে। কেন বেশি আসছে? কারণ এই ডাটাগুলো অ্যাকুরেট না বলে। কি বুঝতে পারতেছো? এই ডাটাগুলো আরও বড়, যে 1.673 পর আরও অনেক বেশি আছে, অনেক বেশি আছে, অল্প অল্প করে দেখিয়েছে। তাহলে এই একটু সামান্য বিচ্যুত ডাটাগুলো নিয়ে যখন কাজ করেছি, তখন আমাদের 1 ইউর যে একজ্যাক্ট মানটা আসার কথা, মানে একজ্যাক্ট তো আসলে না, ওইটাও ইরোরযুক্ত। তাহলে এটা কিন্তু একটু বেশ কম হয়ে গেছে। তাহলে এটা ইউজ করলে আমাদের হবে না। তাহলে এটা কেন এরকম আসছে, মানে আমাদের ডাটার সঙ্গে কেন মিলেনি? কারণ হচ্ছে এই ডাটাগুলো আসলে ইরোরযুক্ত, সামান্য বিচ্যুত, এই জন্য। সো দেন আমাদের এটা ইউজ করলে চলবে না। আমাদের বইয়ে যেটা আছে, যেটা ক্যালকুলেটর 1.66 নাকি ইন্টু 10 টু দি -1, এগুলো ঠিক আছে, 1 এটা। তাহলে এক নিউ সমান কত ভোল্ট, এগুলো হয়তো বা তোমাকে একটু মনে রাখতে হতে পারে। হয়তো ইলেকট্রনের চার্জ, প্রোটনের, মানে এই ডাটাগুলো, ইনফরমেশনগুলো তোমাকে হয়তো মনে রাখতে হতে পারে। ঠিক আছে, ইলেকট্রনের চার্জ, প্রোটনের চার্জ এরা সমান, ইলেকট্রনের ভর, প্রোটনের ভর, নিউট্রনের ভর, 1 mu ভর, এগুলো মনে রাখতে হতে পারে। ঠিক আছে, এগুলো কি এক জায়গায় সুন্দর করে লিখবো এখানে, নাকি তুমি ভিডিও থেকে বাসায়, এখন তুমি তো ভিডিও দেখছো না, অনেক সময় অবশ্য দেখার সুযোগ পাচ্ছ না, পরীক্ষা ইত্যাদি বুঝছি। যেমন দেখা যাচ্ছে তোমার মামা মনে থাকছে না জিনিসগুলো, মনে থাকার কারণ হচ্ছে বাসায় চিন্তা করার সুযোগ নেই, এটা। আচ্ছা, এখন দেখি আমরা, তাহলে এখন আমরা এটা কি করছি, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলোর জন্য নতুন একটা ভরের একটা নতুন একক তৈরি করেছি আমরা, ইউ। তাহলে আমরা এখন এই ভরগুলাই, ইলেকট্রনের ভর, নিউট্রনের ভর এবং প্রোটনের ভরকে আমরা ইউ এককে কত আসতেছে দেখি। ঠিক আছে, বুঝতে পারতেছি, হ্যাঁ? দেখি কত আসছে। ইলেকট্রনের ভর হচ্ছে এত কেজি, আর 1 mu হচ্ছে এত কেজি। তাহলে বলো ইলেকট্রনের ভর me, ইলেকট্রনের ভর me, প্রোটনের ভর হচ্ছে, এটা প্রোটনের ভর না, mp, নিউট্রনের ভর হচ্ছে mn। ওকে, আচ্ছা, তাহলে me কে আমরা ইউ একক নিই, তাহলে কি করতে হবে বলো তো দেখি, কি করতে হবে? ইউ একক নিতে গেলে দেখি এই আইডিয়াটা তুমি করো তো। নো, কেন 12 দিয়ে ভাগ করতে হবে? 12 দিয়ে ভাগটা করে তো আমরা মিউটা কেজিতে আনছি, মিউ এককটা কত কেজি বের করছি, এই ইলেকট্রনের ভর তো কেজিতে আছে, ওটাকে মিউ এককে নিতে হবে। বইয়ে সরাসরি মুখস্থ লিখে দিচ্ছে বলে,
এগুলো বের করার প্রক্রিয়াটা তুমি জানি দেখো না কিভাবে একক কনভার্সন দেখে চিন্তা করো তো দেখি। তো যেমন ধরো এখানে একক কনভার্সনের একটা উদাহরণ দিই, ধরো 25 সেন্টিমিটারকে ধরো মিটার নিতে হবে। তা আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তো দেখি আমাকে কি কি আছে, এটা আমাদের কি ছিল 25 সেন্টিমিটার, সেটাকে নিতে হবে মিটারে। তাহলে আমরা একক এই যে এই দুটার মধ্যে সম্পর্কের মধ্যে সেন্টিমিটারটাকে আগে রাখবো। আমরা জানি 100 সেন্টিমিটার সমান যেটাতে নিতে হবে সেটা পরে রাখবো 1 মিটার। সুতরাং 1 সেন্টিমিটার সমান হচ্ছে 1/100 মিটার, সিম্পল নিয়ম। সুতরাং 25 সেন্টিমিটার সমান হচ্ছে 1/100 ইন্টু 25 মিটার, সংক্ষেপে লিখলে 25/100। আর মুখস্থ কি বলবে যে ছোট একক থেকে বড় এককে নিতে গেলে কনভার্সন ফ্যাক্টর দিয়ে ভাগ করতে হবে, বড় একক থেকে ছোট এককে নিতে গেলে কনভার্সন ফ্যাক্টরটা দিয়ে গুণ করতে হবে। এগুলো আস্তে আস্তে তো ঐকিক নিয়ম থেকে, কি বুঝতে পারছো? দেখি একটা উদাহরণ দিলাম, এবার দেখি ট্রাই করো। ওকে, তাহলে এগুলো কি অতিরিক্ত কথা মনে হচ্ছে তোমার? যেমন বই এগুলো মুখস্থ লিখে দিচ্ছে, কিন্তু তুমি কি একটু ভিতরে দেখবে না যে এগুলো কেমন করে হচ্ছে? আচ্ছা, তাহলে একইভাবে এটার মতো ধরো আমাকে বলছে কি এখন ইলেকট্রনের ভর কেজিতে ছিল, সেটাকে এমইতে নিতে হবে, ছিল কেজিতে, নিতে হবে এমইউতে। তাহলে কেজি এবং এমইউ এর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। তাহলে আমার ছিল কেজি, তাহলে এটাকে আগে রাখবো, এমইউকে পরে রাখবো। তো আমরা জানি 1.661 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি ইজ ইকুয়াল টু 1 ইউ। সুতরাং 1 কেজি ইজ ইকুয়াল টু 1/1.661 into -10 to the -27 u. So ইলেকট্রনের ভর যেটা কেজিতে আছে সেটা হচ্ছে 9.109 into 10 to the power -31 kg is equal to, গুণ হয়ে যাবে তাই না? 9.109 into 10 to the power -31 divided by 1.661 into 10 to the power -27 u. ক্যালকুলেটর দেখো এটা কত হয়, তাহলে কত আসছে এটা? 5.48 40 40 45 45 75 ও বাবা, 6 আরো আছে, হ্যাঁ, into 10 10 to the power -4 -4। তাহলে এটাকে এত ইউ, এটাকে আমরা এইভাবে লিখবো 10 to the power -4 মানে হচ্ছে 0.4 ঘর এদিকে আসবে, 4 ঘর ডানে যাবে। দশমিক কি বলছে মাথা আমার গেছে, -4 মানে 0.4 ঘর বামে যাবে, ঠিক আছে? মানে তাহলে 1.00005, ঠিক আছে? 1 2 3 4, ঠিক আছে না? 4 4 8 4 0 4 5 7 5 6 2। তাহলে একটা ইলেকট্রনের ভর ইউ এককে অর্থাৎ ইউ এককে এটা হওয়া উচিত। দেখি এবার ডাটা মিলছে কিনা, বইয়ে তো লেখা আছে, ওই যে শেষের দিকে চলে যেতে হবে। 0.454 কত? 54858 858, মানে এখানে একটু বেশ কম হয়েছে। কেন? কারণ ওরা আসলে এই অরিজিনাল ডাটাগুলোকে, এগুলো তো ইরোরযুক্ত ডাটা, একটু ওরা অরিজিনাল ডাটা দিয়ে যেটা বিজ্ঞানীরা বের করেছে সেটাই বরাবর বসাই দিচ্ছে। আমরা আমাদেরকে যে ডাটা সামনে দিয়েছে সেটা দিয়ে ব্যবহার করাতে আমাদের ইউটা একটু বেশ কম হয়েছে, কিন্তু ইউ কি করে বের করতে হয় এটা বুঝছো তো? সো দেন অরিজিনাল যেটা সেটা লিখিয়ে এবার এগুলো কি মনে রাখতে হবে কিনা জানি না পরীক্ষার জন্য। পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসবে, গাণিতে পড়লেও আসবে তো, আসতে পারবে। ওই যে পারমাণবিক আমরা দেখবো এই চ্যাপ্টারের শেষের দিকে, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, আপেক্ষিক আণবিক ভর নির্ণয়, শতকরা পরিমাণ থেকে গড় পারমাণবিক ভর নির্ণয়, তাই না? মানে এগুলো ডিরেক্ট বসাই দিতে পারবে না। তো এগুলো তুমি না জানলে কেমন করে পারবে? এগুলো কি তোমার ওখানে প্রশ্নে দেওয়া থাকবে নাকি? হ্যাঁ দেওয়া থাকবে, আচ্ছা, বা বই থাকবে তো আমার কাছে। ও আচ্ছা, সমস্ত বই থাকবে, ওপেন বুক এক্সপেরিমেন্ট, তাই একটা ওপেন বুক এক্সামিনেশন। তাহলে আমরা পাচ্ছি যে ইলেকট্রনের ভর ইউ এককে হচ্ছে কত? 0.054858 নাকি? এতটুকু দিয়েছে। ওকে, একইভাবে প্রোটন এবং নিউট্রনের ভরও ইউ এককে বের করা যাবে, ঠিক আছে? সেগুলো কত কত সেগুলো আর তুমি বের করবো আর কি বসে বসে। প্রোটনের ভর এমপি, ইউ এককে কত? 1.00
1 পয়েন্ট, হ্যাঁ, হ্যাঁ 1.00 1.007276 776 ইউ। নিউট্রনটা প্রায় কাছাকাছি, হ্যাঁ 1.00 1.008664 4 ইউ। আর এই হচ্ছে আমাদের কণিকাগুলোর মোটামুটি ইনফরমেশন, তাদের চার্জ, তাদের ভর বিভিন্ন এককে, ভর কেজিতে এবং ইউ এককে, ঠিক আছে? ওকে, তাহলে এভাবে বিজ্ঞানীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু এগুলো মানে আমরা জানছি। দেখো এগুলো কিন্তু আমরা চোখে দেখতে পারি না, অথচ দেখো, ঠিক আছে, বুদ্ধিমত্তা কি জিনিস মানুষের, কিছু বাহ্যিক এক্সপেরিমেন্ট থেকে তাদের ভর পর্যন্ত আমরা জানি মোটামুটি কত, ঠিক আছে? ওকে, মুছে ফেলতেছে এগুলো। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল মোটামুটি একটি আধুনিক মডেল, এই পর্যন্ত আমাদের ধারণা, এই তো। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে রাদারফোর্ডের পরমাণু মডেল মাত্র পরমাণু অরিজিনাল মডেলের শুরু। আসলে অরিজিনাল মডেলটা এরকম না, অনেক বেশি ভিন্ন, ঠিক আছে? আসলে অরিজিনাল মডেলটা কি? আসল 100% অরিজিনাল মডেল এখন লেটেস্টটা অনেক জটিল। এটা আমাদের বই দেওয়া না। আমাদের তো দুইটা দেওয়া আছে, বোর আর হচ্ছে সমারফিল্ড, না আমরা রাদারফোর্ড। হয়তো বোরের পরে বোরেরটাকে সংশোধন করেছে সমারফিল্ড, আমি বলবো একটু। তারপর জিমানেরটা, আমাদের বই শুধু এই দুটো দেওয়া আছে। না এই দুইটা দেওয়া থাকলেও এই যে কাজগুলো করছে না, এগুলা তার মানে কি আরো মডেল বোর থেকেও আরো বেরিয়ে গেছে। হচ্ছে এগুলো তো হলো বোরের না, এগুলো বোরের মানে বোর হচ্ছে বেস, বোরেরটাকে সংশোধন করার পর তারপর এগুলো আসতেছে। 1s2s এগুলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তারা অরিজিনাল 100% পরমাণুর মডেল আমরা এখনো কেউ জানি না পুরোপুরি, তবে অনেকখানি 100%-এর কাছাকাছি জানি, ঠিক আছে? আচ্ছা, ওকে, তা রাদারফোর্ড তো সুন্দরই আমরা দেখলাম যে মডেলটা দাঁড়িয়ে গেল পরমাণুর মডেল, কিন্তু তারপর সমস্যা কি হয়েছে? তাহলে এখানে ভুল কোথায় দেখি? সমস্যা হচ্ছে, এখন সমস্যা যেটা সেটা কিন্তু উচ্চতর ফিজিক্স, সেই ফিজিক্সের সেই তথ্যটা আমি এখানে প্রমাণ করতে পারবো না, তোমার আওতার বাইরে চলে যাবে। সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে, পৃথিবী কিন্তু চার্জহীন কণা, তাই না? চার্জ যুক্ত নয়। পৃথিবী কি চার্জ যুক্ত? বা চার্জ থাকলেও সামান্য। চার্জ থাকলে কি হতো, না থাকলে কি? হ্যাঁ, কি হতো না, কি হবে সেটা বলছি আর কি পরে। পৃথিবী চার্জ যুক্ত কণা নয়, মহাকর্ষ বলের দ্বারা ঘুরছে। আর এখানে প্রোটন আর ইলেকট্রন, এদের মধ্যে যে ক্রিয়াশীল বলটা সেটা কিন্তু মহাকর্ষ বলের কারণে ঘুরছে না। প্রোটন আর ইলেকট্রনের মধ্যে এমনি একটা মহাকর্ষ বল অবশ্যই কাজ করছে, কিন্তু সেটা এখানে ঘুরার জন্য খুব একটা বেশি এফেক্টিভ না। খুব বেশি এফেক্টিভ হচ্ছে এদের মধ্যে তড়িৎ বল, তাই না? এদের মধ্যে ক্রিয়াশীল তড়িৎাকর্ষণ বলটা। তাহলে প্রোটনের চারপাশে যে ইলেকট্রনটা ঘুরছে, ধরে নিচ্ছি বৃত্তাকার পথে সূর্যের চারপাশে পৃথিবীর ঘুরার মতো, কিন্তু এটা চার্জিত কণা, নেগেটিভ চার্জিত কণা ঘুরছে। তো ম্যাক্সওয়েল নাম শুনেছো? আরেকজন বিজ্ঞানী, ঠিক আছে? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। এই ম্যাক্সওয়েল যদি না আসতো, ম্যাক্সওয়েলের তাড়িৎ চুম্বক তত্ত্ব যদি না আসতো, সমীকরণগুলো না আসতো, তাহলে আইনস্টাইন তার আপেক্ষিকতা তত্ত্ব কখনো দিতে পারতেন না। গ্যালিলিও, নিউটন, ম্যাক্সওয়েল, এদের সূত্রগুলো না থাকলে আইনস্টাইনের পক্ষে আপেক্ষিক তত্ত্ব তৈরি করা সম্ভব হতো না। আপেক্ষিক তত্ত্ব আর কোয়ান্টাম মেকানিক্স না, দুইটা আলাদা বিষয়, তবে তাদের মতো সম্পর্ক থাকবে। আপেক্ষিক তত্ত্ব কি এটা পরে থিওরি অফ রিলেটিভিটি, আপেক্ষিক তত্ত্ব না, আপেক্ষিকতার তত্ত্ব। জিনিসটা কি? জিনিসটা আমরা দেখবো আধুনিক পদার্থবিজ্ঞান। না আমরা একটা শর্টকাট সংজ্ঞা আর কি, মানে এটা এই জিনিসটা নিয়ে বুঝাই। আপেক্ষিকতা মানে তো আমরা যেমন প্রথম চ্যাপ্টারে আমরা গতিস্থিতি পড়েছিলাম, আমরা জানি যে সকল গতি হচ্ছে আপেক্ষিক, তাই না? সকল গতিস্থিতি আপেক্ষিক। এটা কি কি বুঝাই মনে আছে তোমার? কোনো ভৌত রাশি বা কোনো ঘটনা আপেক্ষিক মানে কি? মানে সেটা হওয়ার সম্ভাবনা। নো তা তোমার ভুলে গেছো, দেখছো? ওগুলো মনে থাকলে না আমি এগুলো বলতে পারবো। আমার এখানে তোমাদের প্রতি একটা অবজেকশন থাকবে যে সেটা। আচ্ছা, এখন তুমি জানতে চাচ্ছো যে আপেক্ষিকতা তত্ত্ব কি, অথচ তোমার আপেক্ষিকতা কি এটা আমি একটু কিন্তু আমরা বল পড়াশোনায় বলছিলাম প্রথম দিকে, আমার মনে আছে, সবাইকে বলছি, তোমার কিন্তু সেটা মনে নাই। আপেক্ষিক মানে হচ্ছে যে সাপেক্ষিক আর কি, কোনো কিছু সাপেক্ষে। যেমন ধরো কোনো একটা ভৌত রাশি যদি বিভিন্ন পর্যবেক্ষকের সাপেক্ষে তার মানটা ভিন্ন ভিন্ন হয়, তখন সেই ভৌত রাশিকে বলা হবে আপেক্ষিক রাশি। বুঝতে পারছো?
যেমন ব্যাগ একটি আপেক্ষিক রাশি। বুঝতেছো কথা বলি নাকি আবার একটু বলতে হবে? মানে কোনো একটা ভৌত রাশি, মানুষ টানুষ না, ভৌত রাশি, ব্যাগ বল এই সমস্ত ভৌত রাশি। একজন যেটা দেখবে সেটা কোনো একটা পর্যবেক্ষক কোনো একটা ভৌত রাশি মাপতেছে, ধরো কয়েকজন পর্যবেক্ষক, তারা যদি তাদের পরিমাপ যদি ভিন্ন ভিন্ন আসে তখন সেই রাশিটাকে বলা হবে আপেক্ষিক রাশি। আর যদি কোনো একটা ভৌত রাশি এমন হয় যে যেই মাপুক না কেন একই মান পাবে, তখন সেই রাশিটাকে বলা হচ্ছে পরম বা অ্যাবসলিউট রাশি। তো আমরা জানি যে গতিস্থিতি গতিবেগ এগুলো আপেক্ষিক, কিন্তু দৈর্ঘ্য পরম, তাই না? কোনো কিছু দৈর্ঘ্য আমি মাপে, ধরো এই দৈর্ঘ্যটা মাপতে দিচ্ছি 10 জনকে, তো 10 জন কি ভিন্ন ভিন্ন দৈর্ঘ্য পাবে? তাদের মেজারমেন্টের সামান্য একটু বেশ কম হবে, এটা হচ্ছে মেজারমেন্টের ইরর। সেটা বাদ দিলে এটা যদি ধরো সামথিং 7 সেন্টিমিটার হয়, সবাই 7 সেন্টিমিটারের কাছাকাছি পাবে, তাই না? 7 সেন্টিমিটারই পাবে যদি অ্যাকুরেট করার চেষ্টা করে। তবে দৈর্ঘ্য তো আপেক্ষিক না, সব কিছু তো আপেক্ষিক না। সময় কি আপেক্ষিক? যেমন ধরো একটা ঘটনা ঘটেছে আমার ঘড়িতে 10 সেকেন্ড ধরে ঘটনাটা ঘটেছে, অন্য কোনো পর্যবেক্ষক যদি পরিমাপ করে সেটা কি তার ঘড়িতে 10 সেকেন্ড ধরেই ঘটবে নাকি সেটা 1 ঘন্টা ধরে ঘটবে, এরকম হতে পারে। সেটা তো না না না, ওর ঘড়ি মনে করো ত্রুটিযুক্ত। তোমার এখানে সকাল 10টা বাজে তুমি গণনা শুরু করছো, ঠিক আছে? 10 সেকেন্ডে তোমার ঘটনা গণনা শেষ হচ্ছে, তাহলে তোমার এখানে সময় পরিমাপ হচ্ছে 10 সেকেন্ড বিয়োগ 10 সেকেন্ড, তাই না? তুমি পেয়েছো ঘটনাটা ঘটছে 10 সেকেন্ড সময় জুড়ে। এবার ধরো তার ঘড়িটা ত্রুটিযুক্ত, তার ঘড়িতে তখন বাজছে 11টা, 1 ঘন্টা, ওটা তো 11.11টা 10 সেকেন্ড, তোর পার্থক্য কত? 10 সেকেন্ড। তাহলে তুমি যত পেয়েছো সেও কি তত পেয়েছে কিনা? তাহলে সময় ব্যবধান, কোনো একটা ঘটনার সময়ের পার্থক্য, এটা কি আপেক্ষিক না পরম? পরম। এই হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্সের ধারণা। দৈর্ঘ্য বা সরণ, দূরত্ব, শুনো না তুমি, আমাকে শেষ করতে দিতে হতো। দৈর্ঘ্য বা দূরত্ব বা সময় ব্যবধান এগুলো পরম, এটা ছিল আমাদের ধারণা। এটা ছিল, কথাটা শুনতে হবে তোমার থেকে আগে, এটা ছিল আমাদের ধারণা। আইনস্টাইন এসে পুরো আপেক্ষিকতার যে আমাদের পুরাতন ধারণাটা ছিল, চোখে দেখা থেকে যে ধারণাটা ছিল, সেটা পুরো আমূল পাল্টে দিয়েছে। তিনি দেখাচ্ছেন যে রাশিগুলোকে আমরা পরম ভাবছি সেগুলোও পরম নয়, সেগুলো আপেক্ষিক। সময় ব্যবধান, একটা ঘটনা তোমার ঘড়িতে 10 সেকেন্ড ধরে ঘটলে আরেকজনের ঘড়িতে 1 ঘন্টা ধরে করতে পারে, ঠিক আছে? দুজন যমজ ভাইয়ের, একজন পৃথিবীতে থাকলো যমজ ভাইয়ের, আরেকজন মহাশূন্য জানে ঘুরে গেল, দুজনের সময় মাপছে। যমজ ভাই যে ধরো অনেক বছর পর কিছুদিন পর ফিরে আসলো, সে দেখবে যে পৃথিবীতে যে আছে সে বুড়িয়ে গেছে, আর যে ঘুরে আসছে সে তখনও তার ঘড়িতে মাত্র কয়েক মিনিট অতিক্রান্ত হয়েছে হয়তোবা, বা কয়েক বছর অতিক্রান্ত হয়েছে, আর ওর ঘড়িতে ও দেখতে 70 বছর অতিক্রান্ত হয়ে গেছে হয়তোবা। তার মানে কোনো ঘটনার সময় ব্যবধানটা আপেক্ষিক। ভর আমরা মাপছি, কোনো বস্তুর ভর কেজি, আমরা জানি যে ভর পরম নাকি? তুমি মাপো, ও মাপো, সে মাপো, 5 কেজি পাবো, কিন্তু আইনস্টাইন দেখাচ্ছেন যে আপেক্ষিকতা নতুন তত্ত্ব, বলছেন যে না, ভরও আপেক্ষিক, সময় আপেক্ষিক, দৈর্ঘ্য আপেক্ষিক। হ্যাঁ, এই দৈর্ঘ্যটা ধরো 7 সেন্টিমিটার তুমি মাপছো, আরেকজন পর্যবেক্ষক এটার সাপেক্ষে প্রায় আলোর বেগের কাছাকাছি বেগে চলে যাচ্ছে মনে করো, সে যদি মাপে সে পাবে যে অনেক ছোট, সামথিং 0.5 সেন্টিমিটার, এরকম ছোট দেখবে এটাকে। মানে চোখে দেখা না, না না না, আমি বুঝছি তুমি কোনটা ভাবতেছো। ধরো একটা প্লেন উড়ে যাচ্ছে তোমার থেকে দূরে, তুমি দেখছো যত যাচ্ছে তত ছোট হয়ে যাচ্ছে, এটা চোখের দেখা, এটা বীক্ষণ কোণের জন্য এরকম হচ্ছে। তুমি যদি এখান থেকে মাপো প্লেনটার দৈর্ঘ্য যা ছিল, স্থির অবস্থায় যা ছিল, তুমিও কিন্তু সেটাই পাবা মাপতে গেলে। চোখের দেখায় ছোট লাগছে, ওটা দিস ইজ নট আপেক্ষিকতা। মেজারমেন্টের যন্ত্র দিয়ে মাপলেও তুমি দেখবে যে, তবে তুমি যে প্লেনকে ছোট হতে দেখছো সেই প্লেনের ব্যাগটা, এটা চোখের দেখা, এটা কিন্তু দৈর্ঘ্যের অরিজিনাল মাপ নয়। সেই প্লেনের গতিবেগটা না আলোর বেগের তুলনায় এত কম যে এজন্য আমাদের যাবতীয় ব্যাগগুলো আলোর বেগের তুলনায় এত কম যে এজন্য দৈর্ঘ্য, সময়, ভর এগুলোর আপেক্ষিকতা যদি যথেষ্ট পরিমাণে, উল্লেখযোগ্য পরিমাণে পার্থক্য দেখতে হিসাবের মতো আসতে হয়, তাহলে গতিবেগ আলোর বেগের অনেক কাছাকাছি আসতে হবে। আমাদের যাবতীয় গতিবেগ আলোর বেগের এত বেশি কম যে
আমাদের মেজারমেন্টও যে সময়ে সামান্য পার্থক্য হয়, সেই পার্থক্যটা আমরা কোনো যন্ত্র দিয়েও বের করতে পারবো না। এজন্য যুগ যুগ ধরে আমরা সময় ব্যবধান যেই মাপুক আমরা একই দেখেছি। এজন্য আমাদের ভিতরে এই বিশ্বাসটা ঢুকে গেছে যে, এই কমন সেন্সটা ঢুকে গেছে যে কি, দৈর্ঘ্য, সময়, ভর, শক্তি, অন্যান্য অনেক কিছু এরা আপেক্ষিক নয়, শুধু গতি, স্থিতি, বেগ আপেক্ষিক। আইনস্টাইন দেখাচ্ছেন যে নো, বরং, এবার আমি একটা বোমা মারি, বরং গতিবেগ পরম হতে পারে, কিন্তু ভর, মনে আছে, ভর, দৈর্ঘ্য, সময় এরা মৌলিক রাশি, প্রথম দিকে বলছিলাম। মৌলিক রাশিগুলো বরং সবগুলো আপেক্ষিক, যৌগিক রাশিগুলো বরং পরম হতে পারে। আমি এক কথায় শেষ করলাম, এটাকে বলা হচ্ছে আপেক্ষিকতার তত্ত্ব। বুঝতে পারছো? তুমি যেটা প্রথমে বলছো যে এটা কি আছে, ওইটা তো ক্লাসিক্যালটা, যেটা আমরা জানি, কিন্তু আইনস্টাইন এসে দেখাবেন যে না, যেগুলোকে আমরা আসলে পরম ভাবছি সেগুলোই বরং আপেক্ষিক, বরং যেগুলোকে এতদিন আপেক্ষিক জানতাম তারা বরং কেউ কেউ পরম হতে পারে। আইনস্টাইন দেখাবেন যে আলোর দ্রুতি, আলোর বেগের মান সবসময় পরম। ধরো আলোর বেগের মান এক্সপেরিমেন্ট করে পাওয়া যায়, শূন্য মাধ্যমে আলোর বেগের মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমরা দেখবো ওইগুলো ওই আধুনিক পদার্থবিজ্ঞান যখন আসবে। ধরো পৃথিবী থেকে মাপছো, এত পাইছো। এবার পৃথিবীতে একটা ট্রেন চলছে, ট্রেনের বেগ হচ্ছে তোমার, আলো যাচ্ছে এভাবে তরঙ্গ আকারে, তুমি ট্রেনে আছো, আলোর বেগ পৃথিবী থেকে মাপা হয়েছে যে আলোর ব্যাগকে সাধারণত সি দিয়ে প্রকাশ করে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, এবার তুমি ট্রেনে যাচ্ছ, তোমার ট্রেনের ব্যাগ হচ্ছে মনে করো মাত্র ঘন্টায় 50 কিলোমিটার, অনেক বেশি বলছি, ঘন্টায় 25, মনে করো 25 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে নিতে পারবে? হ্যাঁ, চ্যাপ্টার 1 যদি ভালোভাবে না করো, এইগুলো জিজ্ঞেস করা লাভ নেই। আমার কথা হচ্ছে সেটা, প্রথমে তোমাকে কিছু বুঝতে হবে, তুমি জিজ্ঞেস করার আগে তোমার প্রিরিকুইজিট ঠিক আছে কিনা, এটাকে মিটার পার সেকেন্ডে নিতে পারবে কিনা, কি করতে হবে? 25 কিলোমিটার মানে 25 × 1000 মিটার ডিভাইডেড বাই আওয়ার মানে সেকেন্ড নিলে 60 × 60, তাহলে 25 কিলোমিটার পার আওয়ার মানে এত মিটার পার সেকেন্ড। কত হচ্ছে ক্যালকুলেটারে দেখুন, তাহলে কত আসবে এটা? 6.944 তাহলে আলোকে পৃথিবী থেকে মাপা হয়েছে এত ব্যাগ। এবার তুমি ট্রেনে যাচ্ছ, তোমার ট্রেনের ব্যাগ হচ্ছে 6.9444 ms², মানে তুমি আলোর দিকে, আলো যেদিকে যাচ্ছে সেই দিকে মনে করছো তুমি 6.9444 ms² বেগে যাচ্ছে। তাহলে তুমি যদি আলোর ব্যাগ মাপো কত পাবা? এটা পাবা? ক্লাসিক্যাল ফিজিক্স কি বলছে, নিউটনীয় বলবিদ্যা, এটা থেকে এত মাইনাস করতে হবে, তাই না? নাকি? তাহলে তুমি আলোর ব্যাগ পাওয়ার কথা কত? এত মাইনাস এত, যেহেতু ব্যাগ আপেক্ষিক। কিন্তু আইনস্টাইন দেখাবেন যে পৃথিবী থেকে যে মাপছে সেও যেটা পাবে, তুমি যদি মাপো তুমিও একই পাবে আলোর ব্যাগ। আলোর ব্যাগ হচ্ছে এমন একটা ব্যাগ যেটা প্রসঙ্গ কাঠামোর উপর বা পর্যবেক্ষকের উপর নির্ভর করবে না। পৃথিবীতে একটা ব্যাগ আছে যেটা পরম ব্যাগ, একটাই ব্যাগ, সেটা হচ্ছে আলোর ব্যাগ। এবং এটাই হচ্ছে মহাবিশ্ব, আমি কি শেষ করতে দাও, তুমি প্রশ্ন করো। এটাই হচ্ছে মহাবিশ্বের সর্বোচ্চ ব্যাগ, এর চেয়ে বেশি ব্যাগে কোনো কিছু যেতে পারবে না। এটা কিন্তু পরম। তাহলে বরং আমরা যেগুলোকে আপেক্ষিক ভাবছিলাম, ব্যাগ আপেক্ষিক ভাবছিলাম, কিন্তু বরং আলোর ব্যাগটা পরম। বরং যেগুলোকে আমরা পরম ভাবছিলাম মৌলিক রাশি, সেগুলো বরং আপেক্ষিক, এবং সেগুলোর আপেক্ষিক। এটা বলেই শুধুমাত্র শেষ না আইনস্টাইনের নীতি, সেই আপেক্ষিকতার সূত্রটাও বের করতে হবে। যেমন ধরো দৈর্ঘ্যের আপেক্ষিকতা। ধরো তুমি একটা দৈর্ঘ্য মেপেছ, একটা বস্তু তোমার সাপেক্ষে স্থির আছে, তুমি বস্তুটার দৈর্ঘ্য মেপেছ L0, নট মানে স্থির অবস্থান থেকে মেপেছে জন্য দৈর্ঘ্যটাকে L0 বলছি। ধরো আরেকজন পর্যবেক্ষক দৈর্ঘ্য বরাবর ভি বেগে গতিশীল হয়েছে, সে এটা দৈর্ঘ্য মাপলে সে কিন্তু L0 পাবে না, সে পাবে আরেকটু ছোট দৈর্ঘ্য L। এই L এবং L0 এর মধ্যে সমীকরণটা হবে L = L0 ইন্টু √1 মাইনাস v², ভি হচ্ছে তার এর সাপেক্ষে তার ব্যাগটা, v² ডিভাইডেড বাই c², c হচ্ছে আলোর বেগ। এই হচ্ছে দৈর্ঘ্যের আপেক্ষিকতার সমীকরণ। এভাবে সময়ের আপেক্ষিকতার সমীকরণ, ভরের আপেক্ষিকতার সমীকরণ, শক্তির আপেক্ষিকতার সমীকরণ, ভরবেগের আপেক্ষিকতার সমীকরণ, সবগুলো সমীকরণ আইনস্টাইন বের করে রেখেছেন। এই হচ্ছে আপেক্ষিকতার তত্ত্ব, সংক্ষেপে বললাম, কিন্তু আমি এর চেয়ে সংক্ষেপে আর বলা সম্ভব, বুঝবে না সংক্ষেপে বললে। এখন আইনস্টাইনকে একবার এক সাংবাদিক প্রশ্ন করেছিল যে সংক্ষেপে আপেক্ষিকতার তত্ত্ব বলুন।
বলো সংক্ষেপে বলা সম্ভব, একটু সাংবাদিককে বোঝানো সম্ভব। তো তিনি একটা গল্প ফাঁদলেন, যদিও সেটা আসলে মেইন আপেক্ষিকতা তত্ত্ব নয়। তিনি বলছেন যে মনে করুন আপনি কারোর জন্য আপনাকে একটা উত্তপ্ত রৌদ্রময় অঞ্চলে আপনাকে ছেড়ে দেওয়া হলো, মাথার উপর রোদ, আপনাকে 1 মিনিট দাঁড়িয়ে থাকতে বলা হলো। সেই 1 মিনিট সময়টা আপনার কাছে মনে হবে 10 ঘন্টা, ঠিক আছে? আবার ধরুন আপনি আইনস্টাইন বলছেন, ধরুন আপনি একজন সুন্দরী মেয়ের সাথে একসাথে সময় কাটাচ্ছেন, 10 ঘন্টা সময় ব্যয় করেছেন, 10 ঘন্টা সময় আপনার কাছে মনে হবে 1 মিনিট। কিন্তু যদিও এটা আদৌ আপেক্ষিকতা তত্ত্ব নয়, সেটা হচ্ছে মনে হওয়ার বিষয়। মনে হওয়া আর মেজার করা একই কথা না। যেমন ধরো একটা প্লেন আমার থেকে দূরে সরে যাচ্ছে, আমার মনে হবে সেটা ছোট, এটা কি আপেক্ষিকতা না? কারণ আইনস্টাইন কি করবে, এটা কি সংক্ষেপে বলা সম্ভব কিনা বলো? সো দেন তুমি কি বুঝতে পারছো হোয়াট ইজ আপেক্ষিকতা তত্ত্ব? তুমি যদি জানতে চাইছো আমি বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে আমরা আজকে নতুন মডেলে আর যাওয়ার সুযোগ নেই। আজকে আমরা ওই যার নতুন কিছু বেশি কিছু যে কারণে যে ইলেকট্রনের ভরগুলো কী করে মাপতে হয় বিভিন্ন এককে, প্রোটনের পরমাণুর মধ্যে যে মৌলিক কণিকাগুলো আছে 3টা স্থায়ী কণা, সেগুলোর ইনফরমেশনগুলো জাস্ট দেখলাম আমরা। ঠিক আছে, আচ্ছা স্যার, আমাদের থেকে যে কতগুলো লেজার লাইট থাকে, হ্যাঁ, ওগুলোকে আলোর ব্যাগে যায়? সমস্ত আলোই শূন্য মাধ্যমে একই বেগে যাবে। লেজার লাইট না এটা শুধু আলো না, আলো তো এক ধরনের তাড়িৎ চুম্বক তরঙ্গ, তোমাকে বলে আসতেছি। যত রকম তাড়িৎ চুম্বক তরঙ্গ আছে আলো ছাড়াও, সমস্ত তাড়িৎ চুম্বক তরঙ্গগুলো শূন্য মাধ্যমে একই বেগে যায়। এবং এটা প্রত্যেক আসতেছে আলো সমস্ত তাড়িৎ চুম্বক তরঙ্গের বেগ যে প্রসঙ্গ কাঠামো পর্যবেক্ষকের উপর নির্ভর করে না। এটা আইনস্টাইনের একক আবিষ্কার নয়, এটা প্রথম আসে ম্যাক্সওয়েলের তাড়িৎ চুম্বক সমীকরণ থেকে। ম্যাক্সওয়েল প্রমাণ করেন শূন্য মাধ্যমে যে কোনো তাড়িৎ চুম্বক তরঙ্গের বেগ c ইজ ইকুয়াল টু, এখন একটা রাশি লিখব, 1/√ওভার ইপসিলন ইন্টু মিউ, বুঝো নাই আমি জানি, ইপসিলন নট ইন্টু মিউ নট। ইপসিলন নট হচ্ছে তড়িৎ শূন্য মাধ্যমের তড়িৎ বিষয়ক একটা ধ্রুবক, বিভিন্ন মাধ্যমে সেই ধ্রুবকের মানটা ভিন্ন ভিন্ন। শূন্য মাধ্যমে যে মানটা সেটাকে ইপসিলন নট, ইপসিলন একটা গ্রীক অক্ষর আর কি, ভয় পাওয়ার কিছু নেই। মিউ নট হচ্ছে শূন্য মাধ্যমে চুম্বক সম্পর্কিত একটি ধ্রুবক। তাহলে শূন্য মাধ্যমে এই ধ্রুবকগুলো তো ফিক্সড, তাহলে শূন্য মাধ্যমে তাড়িৎ চুম্বক তরঙ্গের ব্যাগও ফিক্স, তাই না? দ্রুতিও ফিক্সড, প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করছে না সেটা। ম্যাক্সওয়েলের সমীকরণ থেকে এটা প্রথম বেরিয়ে আসছে যে আলো এমন একটা জিনিস যার দ্রুতিটা পর্যবেক্ষকের উপর নির্ভর করে না। খুবই কনফিউজিং, তাই না? এইখান থেকে শুরু হলো আপেক্ষিক তত্ত্ব। কি রে, ব্যাগ তো আমরা জানতাম যে আপেক্ষিক, তাহলে কই আলোর দ্রুতি তো এই কোয়েশ্চেন বলছে যে আপেক্ষিক নয়, দেন শুরু হলো। তাহলে আলোর দ্রুতি যদি আপেক্ষিক না হয়, দ্রুতি হচ্ছে কি দূরত্ব বাই সময়, তাহলে নিশ্চয়ই দূরত্ব এবং সময় ওই দুটোই আপেক্ষিক। একটা আপেক্ষিকতা আরেকটা আপেক্ষিকতাকে কাটাকাটি করে নিশ্চয়ই ব্যাগটাকে ধ্রুব রাখছে, এরকম হতে পারে। এভাবে চিন্তাটা অগ্রসর হচ্ছে আইনস্টাইনের। তুমি কিছু বলতে চাচ্ছিলে বলে? না, ম্যাক্সওয়েল তখন বলেই দিছে যে হ্যাঁ, ম্যাক্সওয়েল পড়ে নেই, ম্যাক্সওয়েল যে কোয়েশ্চেন পাচ্ছে সেখান থেকে যেটা আসছে, মানে যেটা আসছে সেটা হচ্ছে আলো হচ্ছে আলোর ব্যাগ হচ্ছে ধ্রুব। কিন্তু সবাই তাও কেন মানে ভেবে রাখছে যে হ্যাঁ এটা সিম্পল, কারণ এই ইকুয়েশনগুলো সঠিক নাও হতে পারে। এগুলো তো আরো ভেরিফাই করতে হবে প্রত্যেকটা পরীক্ষায়। ততদিন পর্যন্ত ম্যাক্সওয়েলের যত রকম বিদ্যুৎ চুম্বক সম্পর্কিত এবং আলোক সম্পর্কিত যত এক্সপেরিমেন্ট, সমস্ত এক্সপেরিমেন্টে ম্যাক্সওয়েলের ইকুয়েশন একটা আরও আছে, সবগুলো ইকুয়েশন সফল, তখনও সফল হচ্ছে। তারপরেও মানুষের এতদিনকার ধারণা যে ব্যাগ তো আপেক্ষিক, নিশ্চয়ই কোথাও আছে, ত্রুটি আছে, কোথাও আছে, ম্যাক্সওয়েলের সমীকরণ হয়তো সংশোধন করতে হবে। তাহলে এরকম একটা টানাপোড়েন গেছে বেশ কয়েক বছর, অনেক বছর। এবার আইনস্টাইন এসে দারুণভাবে সিদ্ধান্ত দিয়ে দিলেন। ঠিক আছে, যাই হোক, এগুলো নিয়ে তো আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান আসবে। তাহলে আজকে আমরা এতটুকু শেষ করে দিচ্ছি।